চৈতির কথায় সাক্ষ্যকে ডিভোর্স পেপার দিলে ঝিলের ওপর রেগে যায় সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝিলকে ঝিলকে চেক আপ করানোর জন্য সাক্ষ্যর কেবিনে নিয়ে আসে ঝিলের মা ও বোন। এরপরেই তখন সাক্ষ্যকে বলতে থাকে, আমরা কি আসতে পারি? তখন সাক্ষ্য বলতে থাকে, হ্যাঁ, আপনাদের তো 12টায় আসার কথা ছিল, তবে এত দেরি হলো কেন? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, এসেছি 12টায়, কিন্তু একটু দেরি হয়েছে। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, কেন দেরি হলো কেন? কোথায় ছিলে? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আসলে চৈতি ম্যামের সঙ্গে কথা বলছিলাম তো, এই জন্য একটু দেরি হয়েছে। তখন সাক্ষ্য বলতে থাকে, তুমি আমার পেশেন্ট, চৈতির নয়, তবে চৈতির সঙ্গে তুমি কেন কথা বলতে গিয়েছিলে? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সামনে এসে কথা বলার জন্য দাঁড়ায়, তখন কি করব আমি? তখন কি ওনাকে ওনাকে এড়িয়ে যাব বলুন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আপনার মেয়েকে আমি চেক আপ করে আপনাকে সবটা বলছি, আপনারা এখন প্লিজ একটু বাইরে গিয়ে দাঁড়ান। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেন, ওনারা থাকলে কি সমস্যা? ওনারা থাকুক না। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমি চেক আপ করার সময় অন্য কাউকে অ্যালাউ করি না। এরপরে দেখা যায় ঝিলের মা ও বোন ঘর থেকে বেরিয়ে গেলে তখন সাক্ষ্য ঝিলকে বলতে থাকে, তোমার শরীরটা এতটা খারাপ করলো কিভাবে? এতটা ডিটোরেট করলো কিভাবে? তোমার কি শরীরে ঠান্ডা আছে? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, না। তখন সাক্ষ্য আরও অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু ঝিল সব কিছুতেই না বলে। তখন সাক্ষ্য বলতে থাকে, তবে তবে কেন এমনটা হলো বলো? তখন ঝিল বলতে থাকে, সেটা কি আমি জানি? আপনি ডক্টর, আপনি বুঝতে পারবেন, আমি কি করে বুঝবো? আর আপনি আপনি এভাবে এভাবে আমার আমার সব কিছুতে নাক গলাবেন না। তখন সাক্ষ্য বলতে থাকে, তুমি তুমি এমন করছো কেন ঝিল? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিছুতেই উত্তর দিচ্ছ না, আবার আমার সঙ্গে ঝগড়া করছো। এখানে কি তুমি ঝগড়া করতে এসেছো? ঠিক তখনই চৈতি এসে বলতে থাকে, ঝিল, তোমার শরীরটা এখন কেমন? তখন সাক্ষ্য বলতে থাকে, একজনের একজনের কেবিনে আসতে গেলে যে নক করে আসতে হয়, তুই জানিস না? এটুকু সহবত তোর নেই? তখন দেখা যায় চৈতি বলতে থাকে, তুই এমন করে বলছিস কেন? আমি তো এখানে এখানে এসেছি তোর সঙ্গে দেখা করতে আর ঝিলের খোঁজ নিতে। তুই তো এখানে ওর চেক আপই করছিস। এরপরে আবার ওর পারমিশন নেওয়ার কি আছে বলতো? তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আচ্ছা ঝিল, আমি যে এখানে এসেছি, এতে কি তোমার কোনো সমস্যা হয়েছে? তখন ঝিল বলতে থাকে, না না, আমার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা হয়নি। তখন চৈতি বলতে থাকে, দেখেছিস, ঝিলের তো কোনো সমস্যা হয়নি, তবে তুই এত রিয়াক্ট করছিস কেন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, ক্যাবিনটা আমার, ঝিলের নয়, বুঝতে পেরেছিস? তাই আমি রিয়াক্ট করবো না কি ঝিল রিয়াক্ট করবে? আর তুই জানিস না, তুই একজন ডক্টর হয়ে তো তোর এটা বোঝা উচিত যে যে একজন একজন পেশেন্ট দেখার সময় ঢুকতে গেলে পারমিশন নিয়ে তারপরেই ঢুকতে হয়। আর তুই তুই কেন এখানে এসেছিস? তোর কি রুগী নেই? তোর পেশেন্ট নেই? তুই এখানে কেন এসেছিস? তখন চৈতি বলতে থাকে, আমি তো সকাল থেকে পেশেন্টই দেখছিলাম, এখন একটু পেশেন্ট নেই, তো এই জন্য আসলাম তোর তোর ক্যাবিনে তোর সঙ্গে দেখা করতে। তখন সাক্ষ্য বলতে থাকে, কেন আমার ক্যাবিনে কেন আসবি? তুই নিজের ক্যাবিনে বসে থাকবি, তোর পেশেন্ট এলে পেশেন্ট দেখবি, এটাই তোর কাজ। এখানে আমার সঙ্গে দেখা করা তো তোর হসপিটালে এটা নিয়মের মধ্যে পড়ে না। তখন চৈতি বলতে থাকে, সাক্ষ্য, তুই কিন্তু এখন আমার সঙ্গে অনেক রুড বিহেভ করিস কেন রে? আমি তোর কি ক্ষতি করেছি? তুই সবসময় আমার সঙ্গে এভাবে বিহেভ করিস কেন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, এখান থেকে যেতে বলেছি, সো এখান থেকে চলে যা, কথা বাড়াস না। রোগী দেখার সময় আমি বেশি কথা পছন্দ করি না, এটা তুই ভালো করেই জানিস। এরপরে চৈতি চলে যায়। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, মাকে আমি ডাকি, আমি মাকে এখানে ডাকি, আর আমার কি কি করা লাগবে সবটা বলে দিন, আমি চলে যাব। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমি রোগী দেখার সময় কাউকে অ্যালাউ করি না, তোমাকে তো আগেই বললাম। তখন ঝিল বলতে থাকে, তো চৈতি ম্যামকে কিভাবে অ্যালাউ করলেন? উনি তো আসলো। তখন সাক্ষ্য বলতে থাকে, তুমি তো দেখলে যে আমি ওকে কিভাবে বকে দিলাম, ওকে তো আমি চলেও যেতে বললাম। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, চলে যেতে বলেছেন, তাও তো এসেছিল, তাই না? এসেছিল তো, আপনি আপনি ওনাকে অ্যালাউ করলেন কেন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, এটা এত এত তর্ক করছো কেন? তোমার সঙ্গে তর্ক করে পারছি না। তখন ঝিল বলতে থাকে, আমি তো ঝগড়টে, এই জন্য ঝগড়া করতেই পছন্দ করি, তো আমার কি কি কাজ আছে আমাকে বলে দিন, আমি চলে যাই। তখন সাক্ষ্য বলতে থাকে, আসলে তোমার তোমার যাওয়ার অনেক দেরি আছে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেব তাই। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেন, আমার মা থাকলে কি সমস্যা? আমার মার সামনে বুঝিয়ে দিন। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, এভাবে এভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলছি যে আমি সবটা বুঝিয়ে দিচ্ছি। এরপরে ঝিলকে ওষুধপত্রে সব কিছু বুঝিয়ে দেয়। এরপরে বলতে থাকে, আমি আমি ওষুধপত্রগুলো সবটা পাঠিয়ে দেব, কোনো টেনশন করবে না। তখন ঝিল বলতে থাকে, আপনার কোনো দয়ার আমার প্রয়োজন নেই, আপনি আপনি কোনো ওষুধ আমাকে পাঠাবেন না, অনেক দয়া করেছেন, আমি
আমি ওষুধগুলো কিনে নেব। যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তবে আমি কিনে নেব, আর যদি না হয় তবে কিনবো না। এরপরে দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমি আমি তোমাকে কিনে দিতে চেয়েছি তো, তবে আবার এত এত রিয়াক্ট করছো কেন? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, বললাম তো অনেক দয়া করেছেন, আর দয়া করার কোনো প্রয়োজন নেই। অনেক দয়ার শিকার হয়েছি আমরা, আর আপনি যার জন্য এত কিছু করছেন সেটা পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন। এই বলে ঝিল ঝিল সাক্ষ্যকে ডিভোর্স পেপারটা একটা খামে করে দিয়ে দেয়। এরপরে সাক্ষ্য বলতে থাকে, এইটা কি? তখন ঝিল বলতে থাকে, আমি যাওয়ার পরে খুলে দেখবেন, এখন খুলবেন না। তখন দেখা যায় সাক্ষ্য মনে মনে বলতে থাকে, মেয়েটা অদ্ভুত, ওর মুখে মনে হয় হওয়ার সময় ওর মা মধু দেয়নি, এই জন্য মিষ্টি কোনো কথাই বলতে পারে না, আর আর মনের কথা চিঠিতে লিখে পাঠিয়েছে, ও নিজে নিজে বলতে পারছে না। এরপরে দেখা যায় ঝিলের মা এলে তখন সাক্ষ্য সবটা বুঝিয়ে দেয় আর বলতে থাকে, এই ওষুধপত্রগুলো নিয়মিত ওকে খাওয়াবেন। এরপরে দেখা যায় তখন ঝিলের মা ও বোন বলতে থাকে, ঠিক আছে, আমরা এখন যেতে পারি? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, ওষুধগুলো আমি পাঠিয়ে দিচ্ছি কাউকে দিয়ে, আপনারা উত্তেজিত হবেন না। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আমি তো বললাম যে ওষুধগুলো আমি নিজে কিনে নেব, আপনাকে আর আমাকে দয়া করতে হবে না। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, তুমি কিন্তু এবার বেশি কথা বলছো ঝিল, আমার ইচ্ছে হয়েছে তাই আমি কিনে দেব, এতে তুমি এটা নাও বা না নাও সেটা তো তোমার ব্যাপার, তুমি দরকার হলে ফেলে দিও, এটা আমার কোনো করার কিছু নেই, কিন্তু আমার দায়িত্ব আমি দিয়ে দিব। এরপরে দেখা যায় ঝিল চলে যাবে, ঠিক তখনই সাক্ষ্য ঝিলকে এগিয়ে দিতে এলে তখন ঝিল বলতে থাকে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? তখন সাক্ষ্য বলতে থাকে, আমার হসপিটাল, আমার যেখানে খুশি আমি সেখানে যাব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তখন ঝিল বলতে থাকে, আমি জানি যে আপনি আমাকে এগিয়ে দিতে আসছেন, কিন্তু আমি একাই যেতে পারি, আমাকে এগিয়ে দিতে হবে না। তখন সাক্ষ্য বলতে থাকে, আচ্ছা আপনারা কিসে করে যাবেন? তখন ঝিলের মা বলতে থাকে, একটা রিক্সা করে ঝিলকে আর ওর বোনকে পাঠিয়ে দেব, আর একটু তো রাস্তা, আমরা সবাই হেঁটেই যাব, সমস্যা হবে না। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমার গাড়িতে গেলে কি হবে? আমার গাড়ি নিয়ে আপনারা সবাই মিলে চলে যান, আমার গাড়ি আপনাদের নেমে দিয়ে আবার চলে আসবে, সমস্যা নেই। তখন ঝিল বলতে থাকে, বললাম তো আমাদের কারোর সাহায্যের প্রয়োজন নেই, আপনি যেই জন্য এত কিছু করছেন আমি সবটাই আপনাকে দিয়ে দেব, আজকেই আপনি পেয়ে যাবেন। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, তো তুমি কিসের কথা বলছো? এরপরে দেখা যায় হঠাৎ করে ঝিল মাথা ঘুরে পড়ে যায়, ঠিক তখনই সাক্ষ্য ঝিলকে ধরে ফেলে, আর এটা দেখে অবাক হয়ে যায় চৈতি। চৈতি অনেক কষ্ট পায়। এরপরে ঝিলের মা ও বোন চিৎকার করে ওঠে আর বলতে থাকে, ঝিল তোর কি হয়েছে? কি হয়েছে তোর? তখন চৈতি বলতে থাকে, ওর হয়তো শরীরটা ডিটোরিয়েট করেছে, আমি একটা স্ট্রেচার ডাকছি। তখন সাক্ষ্য বলতে থাকে, লাগবে না, এইটুকু তো আমি আমি নিয়ে যেতে পারবো। এরপরে ঝিলকে কোলে তুলে নেয় সাক্ষ্য, আর কোলে তুলে নিয়েই সাক্ষ্যর কেবিনে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপরে চৈতি বলতে থাকে, এরকম এরকম করে হঠাৎ করে মেয়েটার কি হলো? আর আপনারা কি ওর যত্ন নেন না? ওর যত্ন না নিলে এভাবে তো পড়ে যাবেই। তখন সাক্ষ্য বলতে থাকে, ওর প্রেশারটা মনে হয় ডিটোরেট করেছে, দেখতে হবে, প্রেশারটা মাপার কথা আমার একটুও খেয়াল নেই, মেয়েটা এতটা বকবক করে না। এরপরে দেখা যায় ঝিলকে শুইয়ে দিয়ে ঝিলের ব্লাড প্রেশার মাপতে থাকে। এরপরে তখন যে সাক্ষ্য বলতে থাকে, ওর শরীরটা অনেক দুর্বল, আপনাদের বলেছিলাম যে কটা দিন আমাদের বাড়িতে থাকুক, কিন্তু আপনারা তো কিছুতেই শুনলেন না। তখন দেখা যায় ঝিলের মা ও বোন বলতে থাকে, আমরা তো সময় মতোই ওকে খাওয়াই, আমরা তো অনেক যত্ন নিই, তবে ওর শরীরটা এতটা দুর্বল হবে কি করে? তখন সাক্ষ্য বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না, সব কিছুতেই প্রোটিন থাকে না, আমাদের বাড়িতে থাকতো আমি নিজের হাতে ওকে সুস্থ করে তুলতাম। এরপরে চৈতি বলতে থাকে, সাক্ষ্য তুই বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিস, সেরকম কিছু তো হয়নি, ওই একটু শরীর দুর্বল এজন্যই পড়ে গিয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তখন সাক্ষ্য বলতে থাকে, তুই এত কথা বলছিস কেন? তোকে কি এখানে কথা বলতে কেউ বলেছে বলতো? তখন দেখা যায় চৈতি মনে মনে বলতে থাকে, আমি তো এখানে ওর জন্য আসছি না, আমি আসছি হচ্ছে শুধু জানার জন্য যে ঝিল সাক্ষ্যকে ডিভোর্স পেপারটা দিয়েছে কিনা এটা জানার জন্যই তো আমি ঘুরঘুর করছি, কিন্তু কিছুতেই তো বুঝতে পারছি না। আর যদি ও ডিভোর্স পেপারটা যদি না দেয় তবে ওকে আমি এমন শিক্ষা দেব, ও সারা জীবন মনে রাখবে, ওর অবস্থা আমি এমন করব, ও সারাটা জীবন মনে রাখবে। এরপরে দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, ও এখন এখানে একটু রেস্ট নিক, না হলে আবার ঘাড় ভেঙে পড়ে যাবে। এরপরে দেখা যায় তখন ঝিল উঠে বসে আর বলতে থাকে, কোনো রেস্ট নেওয়ার প্রয়োজন নেই, আমি চলে যাব। এরপরে দেখা যায় রেগে যায় সাক্ষ্য, আর সাক্ষ্য রেগে গিয়ে ঝিলকে অনেক বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার কথার
অমান্য করছো? আমি তোমাকে বলছি না তুমি আমার পেশেন্ট আর আমি তোমার ডক্টর। আমি তোমাকে যেটা বলবো, যে সাজেশন দেব, তোমাকে সেটাই মেনে চলতে হবে। আর আর তুমি এটা মানার কোনো অমান্য করতে পারবে না। এটা আমি তোমাকে বলে দিলাম, বুঝতে পেরেছো? তখন চৈতি মনে মনে বলতে থাকে, তুই এতটা ওর জন্য এতটা কেয়ারফুল কেন হলি সাক্ষ্য? তোকে আমি কেমন যেন অচেনা মনে হচ্ছে।